আমি ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে গুচ্ছ গল্পকথার সন্ধ্যায়। নমস্কার, আমি ভাস্বতী আর আপনারা শুনছেন গুচ্ছ গল্পকথা। গল্পকথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোমান্টিক থেকে রোমাঞ্চকর গল্প ও জীবনের অভিজ্ঞতা শুনতে পাবেন। আমাদের নতুন প্রচেষ্টা আপনাদের সাপোর্ট ও ভালোবাসার অপেক্ষায় রইল। আপনাদের ভালোবাসাই আমাদের আরো উৎসাহ দেবে নতুন কাজ করার। তাই সব সময় পাশে থাকবেন এবং শুনতে থাকবেন গুচ্ছ গল্প কথা। আজকে নিয়ে এসেছি এপিসোড নম্বর 5। কোনো মানুষের হঠাৎ মৃত্যু আসলেই আত্মা মেনে নিতে পারে না। তাদের অপূর্ণ বাকি থেকে যাওয়া কাজ, পড়ে থাকা সংসারের প্রতি মায়া তাদের তাড়িয়ে বেড়ায়। তারা তাদের মৃত্যুটাকে মেনে নিতে পারে না। আর তারপর যদি সেই মৃত্যু হয় অন্য কারো দ্বারা সংগঠিত, তখন তাদের প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে। আজকে শুনবো এরকমই একটি ঐতিহাসিক গল্প। লিখেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর। গল্পের নাম ঐতিহাসিক প্রেতাত্মা। 1366 সালে কার্তিক মাসে শুকতারা পত্রিকায় এটি প্রকাশিত হয়। ভূতের গল্প ছেলেবেলা থেকে শুনছি, কত জনের কত রকমের কাহিনী। কারো শোনা কথা, আবার কারো বা নিজের চোখে দেখা। কেউ অপঘাতে মরেছে, তারপর ভূত হয়ে দেখা দিয়েছে। গয়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি। কেউ বা খুন হয়েছে, তারপর হত্যাকারী ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে। কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারো স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। এমনই কত একক ভূতের কাহিনী। আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নগরবাসীদের জীবন্ত ছায়া দেখা গেছে, ইত্যাদি। মৃত্যুর পরে যে একটা দুর্বোধ্য লোক আর তার রহস্যের প্রতি মানুষের ঐৎসুকের অভাব নেই। প্রেতাত্মার কাহিনী সেই রহস্য লোককে আরো রহস্যময় করে তোলে। মানুষ তাই ভূতের গন্ধ বলতে ও শুনতে ভালোবাসে। সাধারণ ভূতের গল্প আমিও অনেক বলতে পারি, যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরোবে না। তবে রাজা বাদশার ভূত নিয়ে একটি গল্প আমি শুনেছি, সেই গল্পটাই বলি। ঘটনাটি আজকের নয়, 18 শতকের ব্যাপার। মারাঠাদের তখন প্রচুর প্রতাপ। ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব উত্তরাঞ্চলে হানা দিচ্ছে। দিল্লির বাদশাহ অব্দি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক। রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব ও শক্তিহীন। মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল। কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবে, কোন রাজা হেরে যাবেন ও তার রাজধানী লুণ্ঠিত হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। লড়াই ও লুঠের একটা ঝোড়ো হাওয়া শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে। জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারানার চলছিল বিবাদ। জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না। অনেকগুলো যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন। অনেক টাকার অপচয় হলো, খানিকটা রাজ্যও ছেড়ে দিতে হলো। মহারাজার মাথা গরম হয়ে গেল। ঈশ্বরী সিং কোনো দিনই খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না। বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতি ছিল। এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হলো। কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানাই নেই। রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে। যে যতখানি উচ্চ পদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে, এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজ সিংহাসনে বসতে পারে। রাজা বিচক্ষণ হলে সবাইকেই আয়ত্তে রাখতে পারে, কিন্তু ঈশ্বরী সিংয়ের সে তীক্ষ্ণ ধীশক্তি ছিল না। তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়ামল্ল খত্রী। আয়ামল্লের সমকক্ষ যোগ্য রাজনীতিজ্ঞ তখন জয়পুরে ছিল না। তার মৃত্যুর পর তার ছেলে কেশব দাস খত্রী তার স্থান অধিকার করলেন, কিন্তু বয়স কম। যত বিচক্ষণতাই কেশব দাসের থাক না কেন, দরবারে তার যোগ্যতার সম্মান দেবার মতো শৌর্য মহারাজের ছিল না। সামন্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন,
কেশব দাস তার বাপের মতো নয়। যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন, সে সততা তার নেই। শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে। একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তাতে তার লাভ? মহারাজ জিজ্ঞেস করলেন। সে কি রাজা হবে নাকি? সে কি হবে তা আমি জানি না, তবে যথেষ্ট অর্থ লাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ। ঈশ্বরী সিং এর সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে। ছোট ভাই উসমেদ সিং পৈতৃক রাজ্য আধাআধি ভাগ করে নিতে চেয়েছিলেন। ঈশ্বরী তাতে রাজি হননি। উসমেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চেয়েছিলেন। হরগোবিন্দ বললেন, বোধ হয় উসমেদকেই বসাবে আপনার সিংহাসনে। ঈশ্বরী সিং ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি না মরা অব্দি তো আর তা সম্ভব নয়। আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে? কোনো রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো। কোনো যুদ্ধ অব্দি করতে হবে না। মহারাজার ভুরু কুঁচকে উঠল। বললেন, আমাকে বিষ দিয়ে মারবে? তার আগে আমি ওকে বিষ খাইয়ে মারি না। সব চুকে যাক। আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে। বটে, আমি আজই ব্যবস্থা করছি। শয়তানকে সিংহাসনের পাশে জিইয়ে রাখার কোনো মানে নেই। মহারাজার আদেশে সেই রাত্রেই কেশব দাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হলো। কেশব দাস মারা গেলেন। হরগোবিন্দের মনস্কাম পূর্ণ হলো। তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন। রাজ সরকারে কেশব দাস যাদের চাকরি করে দিয়েছিলেন, মহারাজ তাদের মাইনা দিলেন না। তারা এসে ধরল কেশব দাসের বিধবা পত্নীকে। বলল, আমরা কেশব দাসের অধীনে চাকরি করতাম, আমাদের মাহিনা আপনাকে দিতে হবে। মহারাজ আমাদের মাহিনা দেবেন না। কেশব দাসের বিধবা কোনো বাদ প্রতিবাদ করলেন না। তাদের মাহিনা দেবার জন্য সর্বস্ব বিক্রি করলেন। একেবারে নিঃস্ব হয়ে গেলেন। গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাথ ভায়ার কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকলো। তিনি বললেন, মহারাজ, কাজটা ভালো করলেন না। কি, আমার সামন্ত হয়ে তুমি আমার ওই কাজের সমালোচনা করবে? আমি রাজপুত। রাজপুতেরা অন্যায়কে কোনো দিন নেয় বলে মেনে নিতে পারবে না। ঠিক আছে, রাজ দরবারে তোমার আর স্থান নেই। তুমি কারাগারে যাও। শিবনাথ ভায়ার কারাবাসের আদেশ হলো। দরবারে আর কেউ কোনো কথা বলল না, কিন্তু সবাই মনে মনে ক্রুদ্ধ হলো। এ কি? কিন্তু রাজরাজার অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মেনে নিত। সাধারণ মানুষ জানতো, রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে। তার উপর রাজা যদি অস্থির মতি হন, তাহলে তো কথাই নেই। ঈশ্বরী সিং এর এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল। কিন্তু মারাঠা রাজা মলহর রাও হোলকার এগিয়ে এলেন সৈন্য নিয়ে। কেশব দাস তার সঙ্গে সন্ধি করেছিলেন। সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারের পাওনা। কেশব দাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলতো, কিন্তু এখন টাকাটা একেবারে চাই। হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললেন। ঈশ্বরী সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠিয়ে দিলেন। হোলকার বললেন, 2 লাখ টাকায় কি হবে? সব টাকা চাই। দূত বলল, মহারাজ পরে আরো পাঠাচ্ছেন। মহারাজের কথায় আমার বিশ্বাস করি না। যার কথায় বিশ্বাস করতে পারতাম, মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে। দূত ফিরে এলো। হোলকার টাকা নিলেন না। মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন। কি করা যায়? সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসলো। অনেক দিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হলো। শেষে সিদ্ধান্ত হলো 5 লাখ টাকা নিয়ে দূত যাক হোলকারের কাছে। হোলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা, কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। সহসা কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল, হোলকার টাকা নেবে না। যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে। উপস্থিত সকলে চমকে উঠল। দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছেন কেশব দাস। ছায়া নয়, এ একেবারে অতি স্পষ্ট। সেই সাদা পিরান, সূক্ষ্ম জরির কাজ করা সাদা উত্তরীয়, মাথায় সাদা পাগড়ি, কানে হীরক কুণ্ডল, সেই চোখ, সেই মুখ, এ যেন জীবন্ত কেশব দাস। সবাই বিস্মিত হলো, ভয় পেল। প্রবীণতম সামন্ত কেশব দাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি। তিনি প্রথম কথা বললেন,
আমরা তাহলে লড়াই করার জন্যই প্রস্তুত হই। লড়লে আপনারা হেরে যাবেন। মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোনো রাজার নেই। আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন। রাজপুতেরা হেরে যাবে মারাঠিদের কাছে? আগেকার দিন আর নেই। কেশব দাস বললেন, এখন সওয়ারে সওয়ারে তলোয়ারে তলোয়ারে লড়াই হয় না, এখন কামানের লড়াই। একটা ভালো গোলন্দাজ এখন 1000 লোককে শেষ করে দিতে পারে। আমাদেরও তো কামান রয়েছে। থাকলেও আপনারা হেরে যাবেন। কেন? আমি আপনাদের জিততে দেব না। পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি, তার পুরস্কার আমি কি পেয়েছি? আমাকে বিষ খাওয়ানো হয়েছে। আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে। আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি। এই অন্যায়ের আমি শেষ করব। মহারাজ ঈশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনবো সাধারণ মানুষে। আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায়। যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য। তাহলে এখন আমরা কি করব? কোনো সাড়া পাওয়া গেল না। যাকে প্রশ্ন করা হলো দেখা গেল সে ছায়া মিলিয়ে গেছে। ভয়ে বিস্ময়ে সবাই বিমূঢ় হয়ে রইল কিছুক্ষণ। এরপর আর আলোচনা জমল না। মহারাজ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। তারপর সহসা আলোচনার মাঝে উঠে পড়ে বললেন, আপনারা আলোচনা করে স্থির করুন। আপনারা যা বলবেন আমি তাই করব। কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন। মহারাজ উঠে চলে এলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে। বাগানের চারিপাশে ছড়ানো শ্বেত পাথরের আসন। মহারাজ একেবারে এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন। সামনে একটা পুষ্পকুঞ্জ, কয়েকটা গোলাপ গাছ, আকাশে পূর্ণচন্দ্র। পৌষ মাসের শীতের দমকা হাওয়া চারিপাশ শান্ত স্নিগ্ধ করে তুলেছে, কিন্তু মহারাজার মনে স্নিগ্ধতার কোনো আমেজ নেই। শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন। সেখানে নক্ষত্র খচিত আকাশ ছাড়া আর কিচ্ছু নেই। সেই আকাশের পানে তাকিয়েই মহারাজ বসে আছেন। সামনে সুন্দর রক্ত গোলাপগুলির পানেও তার এতটুকু দৃষ্টি নেই। কেশব দাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। প্রেতাত্মা যে এমন ভাবে আত্মপ্রকাশ করতে পারে, এমন ভাবে কথা বলতে পারে, এ তো বিশ্বাস করতে মন চায় না। কিন্তু কেশব দাস তো সত্যিই আজ এসেছিল। সবাই শুনেছে, সবাই দেখেছে। সহসা মহারাজ চমকে উঠলেন। বাগানের লাল পথ দিয়ে এগিয়ে আসছে। ও কে? কে ও? কেশব দাস। ছায়া সামনে এসে দাঁড়ালো। মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন। তলোয়ারের হাতলটা চেপে ধরলেন। কেশব দাস কিচ্ছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন, চিৎকার করে উঠলেন, কি চাও? মৃত্যু। মৃত্যু? আপনাকে মরতে হবে। ছায়া এগিয়ে এলো। মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরো এগিয়ে এলো। মহারাজ আরো দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরো এগিয়ে এলো। মহারাজ চকিতে তলোয়ারখানি টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে ছায়াটি মিলিয়ে গেল। মহারাজ আর সেখানে দাঁড়ালেন না, দ্রুত পদে ফিরে এলেন প্রাসাদে। বিদ্যাধর তার জন্য বারান্দায় অপেক্ষা করছিলেন। বললেন, এইমাত্র সংবাদ পেলাম হোলকার সসৈন্য এগিয়ে আসছেন। কাল প্রত্যুষেই তারা নগর তোরণে এসে পৌঁছাবেন। যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি। বেশ করেছেন। বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তঃপুরের দিকে চলে গেলেন। সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি ব্যথিত হলেন। নিজের ঘরে গিয়ে মহারাজ শয্যায় শুয়ে পড়লেন। পরিচারককে ডেকে বললেন, রাত্রে আর কিচ্ছু খাবো না, শরীর খারাপ। মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার উপর। সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি। মহারাজ শয্যার উপর উঠে বসলেন। ছায়ামূর্তি বলল, যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। হোলকার একবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবে। কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেন না। তার চেয়ে সসম্মানে বিষ পান করে আত্মহত্যা করা ভালো। আমি বিষ খাবো? না না, আমি বিষ খেতে পারবো না। ছায়ামূর্তি হাসলো। সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল। ছায়ামূর্তি মিলিয়ে গেল। মহারাজ অস্থির ভাবে ঘরের মধ্যে পদচারণা করতে শুরু করলেন। সহসা কোনো এক সময় মহারাজ পরিচারককে ডাকলেন। বললেন, একটা কাজ করতে হবে, গোপনে, কেউ না জানে। আদেশ করুন, একটা কেউটে সাপ নিয়ে আসতে হবে। এখনই? এখনই, আজ রাত্রেই। এই নাও আমার পাঞ্জা। রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন। পরিচারক চলে গেলেন।
পরদিন প্রত্যুষেই হোলকার বাহিনী জয়পুর অবরোধ করলো। নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল। সামন্তেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলেন রাজসভায়। কিন্তু মহারাজ কোথায়? অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে করে বেলা প্রথম প্রহর অতীত হলো, তবু মহারাজের দেখা নেই। শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল, মহারাজ এখনো ঘুম থেকে ওঠেননি। এখনো ঘুমোচ্ছেন? সে কি? তাকে ডাকতে বলো, এখনই লড়াই বেঁধে যাবে, আর তিনি এখনো ঘুমোচ্ছেন। এবার দৌবাড়ি এসে খবর দিল, মহারাজ আত্মহত্যা করেছেন। কাল রাত্রে কেউটে সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন। সামন্তেরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন। যুদ্ধ আর হলো না। দুজন প্রবীণ সামন্ত হরগোবিন্দ বিদ্যাধর তখনই ছুটলেন মলহর রাও হোলকারের শিবিরে। হোলকার সংবাদ শুনে বললেন, কেশব দাসের মৃত্যুর প্রতিশোধ হলো। বিনা বাধায় মারাঠারা জয়পুর অধিকার করল। আপনাদের গুচ্ছ কল্পকথার উপস্থাপনা কেমন লাগছে ও গল্পগুলি আপনাদের চোখে কতটা জীবন্ত হয়ে উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান। এছাড়া গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প আসবে প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার সন্ধ্যায়। গুচ্ছ গল্পকথা হলো গল্পের সম্ভার। এখানে ভৌতিক গল্প, অদ্ভুত থেকে অলৌকিক গল্প, রোমান্টিক থেকে রোমাঞ্চকর গল্প শুনতে পাবেন। এছাড়া আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি কিংবা ভৌতিক অথবা অলৌকিক ঘটনা ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। শেয়ার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ও স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করুন। আপনাদের জীবন কথা আমি পড়ে শোনাবো এই চ্যানেলে। ধন্যবাদ।